মিস্টার রাজীব ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তো অঙ্কটা সরকারি হয়ে গেছে। তাহলে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি 43,000 টাকা থেকে 69,850 টাকা বেতন স্কেলে 2022 সালের জুলাই মাসে। এই যে বেতন স্কেল বলছে, তার মানে হচ্ছে 43,000 টাকা ছিল তার যখন চাকরিতে জয়েন করে তখনকার বেতন। আর এক সময় গিয়ে বেতনটা দাঁড়াবে কত টাকা, 69,000, মানে যখন সে রিটায়ার করবে তখন আর কি। এবং কত টাকা করে এখানে বেতন বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমাদের বলে নেই। আর কালকে আমরা শিখছিলাম বৃদ্ধি কত টাকা করে পায় সেটাও বলে দিতে পারে, তখন আমাদের আরো কিছু কাজ বেড়ে যায়। তাইলে বেতন স্কেলে 2022 সালের 30 জুলাই তারিখে তার বেতন ছিল 48,370 টাকা। তার মানে আমাদের ধরে নিতে হবে তার বর্তমান এই যে বেতনটা, এটা বর্তমান না আগের বা কোনটা আমরা জানি না। এখন দেখো তার ইনক্রিমেন্টের তারিখ, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধির তারিখ, তাহলে বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে প্রতি বছর জুলাই 1 তারিখ। জুলাইয়ের 1 তারিখ যদি বেতন বৃদ্ধি পায় তাহলে আমাদের কিন্তু এখানে তেমন কোনো ঝামেলা না, কারণ কি জুলাইয়ের 1 তারিখ বৃদ্ধি পাবে আর এই বছরের 6 মাস, আগামী বছরের 6 মাস, 12 মাস সে একই বেতনের বেতন পাবে। আর যদি সেইটা এই 12 মাসের ভিতরে অন্য কোনো মাস হয়, কালকে আমরা দেখছিলাম নভেম্বরের 1 তারিখ হইতে পারে, নভেম্বরের মাঝামাঝি, মানে যে কোনো মাসের শুরু হইতে পারে, মাঝামাঝি হইতে পারে, তখন আমাদের ওইটা ভিন্নভাবে বের করা লাগবে। আর যদি জুলাইয়ের 1 তারিখ হয় তাহলে 12 মাসে সে কিন্তু সমান বেতনই পাবে। তার মানে কি দাঁড়াইলো, এই যে 48,370 টাকা আছে এই বেতন সে 12 মাসই পাবে। এই কথাটা কি বুঝতে পারছি? যেহেতু জুলাইতে বৃদ্ধি পাইছে। তারপর জি যেটা স্যার, লিখছে বুঝতে ক নাম্বার, চার্জ ভাতা। তাহলে চার্জ ভাতা মাসিক হচ্ছে 500 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, উৎসব ভাতা প্রতি বছর 2 মাসের মূল বেতনের সমান। মানে মূল বেতন যদি 48,000 এত টাকা হয়, ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে আগের অঙ্কের মতো লিখবো। আর গ নাম্বার লিখছে যাতায়াতের জন্য তার নামে একটি বরাদ্দকৃত একখানা গাড়ি দেওয়া হয়েছে। আগের অঙ্কে আমরা দেখছিলাম তাকে দিছিল যাতায়াতের জন্য টাকা, মানে নগদ সুবিধা। আর এখনকার অঙ্কে বলছে তাকে দিছে একটি কি গাড়ি। গাড়ি দেওয়ার সময় আমরা ওই যে চক দেখছিলাম প্রথমে নিয়মের মধ্যে লেখা ছিল, যদি গাড়িটা 2,500 সিসি পর্যন্ত হয় তাহলে মাসিক 10,000 টাকা করে তাকে দিবে। আর যদি গাড়িটা 2,500 সিসির বেশি হয় তাহলে ওই গাড়ির ড্রাইভার, রক্ষণাবেক্ষণ, তেল খরচ ওইগুলোর জন্য আর কি, তখন তাকে 25,000 টাকা করে মাসে দিবে। তাহলে আমাদের এইখানে কিন্তু বলছে যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় সরকারি বহন করবে। বড় বড় চাকরি যারা করে, যেমন ডিসি, ম্যাজিস্ট্রেট, আরো বড় চাকরি যারা আছে, তারা দিকে সরকারি গাড়িতে যাতায়াত করে, ওই গাড়িটার ড্রাইভারের খরচ, তারপর গাড়ির তেল খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, এই খরচ বাবদ বলছে 2,500 সিসি হলে 10,000 টাকা, আর 2,500 সিসি বেশি হলে 25,000। এখন আমাদের এই লাইনের মধ্যে কি কোথাও লেখা আছে কত সিসি এটা? দেখো তো, নাই কিন্তু। যখন কোনো কিছু উল্লেখ থাকবে না তখন আমরা ধরে নিব এটা 2,500 সিসি। আবার কেউ যদি এটা ধরে নেয় 2,500 সিসি বেশি, তাহলে কিন্তু সমস্যা নাই, ধরা যাবে। তারপর লিখছে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার নামে বরাদ্দকৃত একখানা ভাড়ামুক্ত সুসজ্জিত সরকারি বাংলো আছে, মানে তাকে বাসস্থান সুবিধা দিয়েছে। তাহলে 6 নম্বরে লিখছে শিক্ষা সহায়ক বাবদ ভাতা পান মাসিক 1,000। এখন এখানে সবগুলা কিন্তু ভাতা না, যেমন চার্জ ভাতা ওইটা অন্যান্যর মধ্যে পড়ে, শিক্ষা সহায়ক ভাতা এটা অন্যান্য। তার অন্যান্য কেন, এগুলা রেগুলার দেয়া হয় না, এগুলা সব সময় দেয়া হয় না। যেগুলা সব সময় দেয়া হয় সেগুলাকে বলে ভাতা, আর যেগুলা মাঝে মধ্যে কখনো দেয়া হয় সেগুলো হচ্ছে অন্যান্য সুবিধা। 22-23 আয় বর্ষে তার খরচ হওয়ার নিম্নরূপ। তাহলে এখানে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র যেহেতু প্রয়োগ করছে এটা বিনিয়োগ। ডিপিএস এ দান 500 টাকা, এটা তো অটোমেটিক বিনিয়োগ। সরকারি কল্যাণ তহবিলে দান, এটাও বিনিয়োগ। তারপর আছে যৌথ বীমা পলিসিতে দান, এটাও বিনিয়োগ, মানে এটা বীমা বোঝায়। পারিবারিক ভরণ পোষণ এটা কিন্তু বিনিয়োগ না। জাকাত ফান্ডে দান, বলো তো এটা বিনিয়োগ হবে নাকি না? এটা বিনিয়োগ না। এটা বিনিয়োগ। বিনিয়োগ স্যার। হ্যাঁ, জাকাত ফান্ডটা বিনিয়োগ। এটা সম্পূর্ণ আলোচনা কালকে হয়েছে, কিছু আইটেম আছে বিনিয়োগ হয়, কিছু আছে বিনিয়োগ হয় না। জাকাত ফান্ড যেটা, এটা সরকারি ভাবে অনুমোদিত, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগের থেকে এটা ফান্ড তৈরি করা আছে। ঠিক আছে, এগুলা কিছু আছে নির্দিষ্ট, এগুলো বুঝে নিতে হবে। বাংলাদেশে বাংলাদেশে কি একটা চক্ষু হাসপাতালের নাম আছে, আসমানিয়া মিশন মনে হয়, ক্যান্সার চক্ষু হাসপাতাল বা ওইভাবে, ওইগুলো বিনিয়োগ। তাহলে ওই টাইপের কিছু বিষয় আছে, পড়লে শিখে। একটা পেজ আছে, ছবি দিয়ে দিব, আমি ভুলে গেলে কেউ মনে করে দিও। ওইখানে সবগুলা বিনিয়োগ হয়। ঠিক আছে, তাহলে পড়ে নিলে, একবার পড়ে নিলে মনে থাকবে কোনগুলা বিনিয়োগ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে মিস্টার রাজীবের সংশ্লিষ্ট কর বর্ষে বেতন খাতে মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে আমরা সমাধান থেকে বুঝাই দিই, খেয়াল করো।
এটা হচ্ছে সরকারি অঙ্ক। সরকারি অঙ্ক হলে টাকার পর হচ্ছে আমাদের অঙ্কের তিনটা, একটা হচ্ছে বিবরণ, তারপর মোট আয়ের পরিমাণ বা মোট আয়, আর মাঝের করে আমরা লিখবো কর মুক্ত আয়, আর শেষের করে আমরা লিখবো করযোগ্য আয়। তার মানে কি, প্রথম করে সবগুলা টাকা বসবে, আর 2 নম্বর করে বসবে যেগুলোর উপর কর ধার্য করা হয় না, 3 নম্বর করে বসবে যার উপর কর ধার্য করা হয়। তখন এই সরকারি নিয়ম হচ্ছে মূল বেতন, বোনাস, উৎসব, এই তিনটার উপর কর ধরা হয়, বাকি কোনো কিছুর উপর কর ধরা হয় না। তাহলে আমাদের সমাধানে লিখছে দেখো, মূল বেতন 48,370 গুণ 12,000, 12 দিয়ে গুণ দিছে, টাকা লিখছে 5,80,000 এত টাকা, ওইটা আবার লিখছে করযোগ্যের করে, ঠিক আছে। চিকিৎসা ভাতা 1,500 টাকা গুণ 12, 18,000 টাকা মোটের করে লিখছে, আর এটার উপর যেহেতু কর ধরা যায় না তাই এটা লিখছে করমুক্ত আয়ের করে। সাইদা বুঝতে পারছো? বেতন, বোনাস আর উৎসব, এই তিনটার উপর কর ধার্য হয়, বাকি কোনো কিছুর উপর কর ধার্য হয় না যদি অঙ্কের মালিক সরকারি চাকরিজীবী হয়। তাই এখানে যে চিকিৎসা আছে ওইটা আমাদের কর ধার্যের করে লেখা যাবে না, ওটা লিখতে হবে করমুক্তের করে। যাতায়াত ভাতা 10,000 টাকা গুণ 12, এই 10,000 টাকা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, আমরা মনে মনে ধরে নিচ্ছি গাড়িটা 25,000 সিসি, তাই 10,000। এখন আমি যদি মনে মনে এটা ধরে নিই গাড়িটা 2500 সিসির অধিক, তার মানে আমি গুণ দেবো 25,000 গুণ 12, তখন অঙ্ক হবে 10,000 টাকা দিলে অঙ্ক হবে। তাহলে এই 10,000 যে প্রশ্নে দেয়া নাই, আমাদের নিজে লিখতে হয়েছে। প্রবলেম আছে এটা নিয়ে? না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে 10,000 গুণ 12 দিলাম আমরা 1,20,000, এটার উপর যেহেতু কর হবে না এটা কর মুক্তের করে। তারপর লিখলাম উৎসব ভাতা। উৎসব ভাতা হচ্ছে 48,000 যে 300 টাকা বেতন ওইটা গুণ 2, এটার উপর কর ধার্য হবে, তাই এটা লিখবো আমরা করযোগ্য করে। তারপর আছে অন্যান্য দিয়ে লিখতে পারো অথবা সরাসরি লিখতে পারো চার্জ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, এই দুইটার উপর কর ধার্য হবে না। তাহলে 500 গুণ 12 আর 1,000 গুণ 12, 6,000, 12,000 আমরা টাকা লিখে দিলাম। এখানে আমাদের তিনটা করে টাকা যোগ করে ক্লোজ করে দিলে কাজ শেষ। তাহলে তারা শুধু যোগ করছে শেষের গড়, কারণ ওইটার উপর ওইটার সাথে করের হিসাব আছে। তাহলে যোগফলটা কত? 6,77,180 টাকা। এটা হচ্ছে আমার মোট করযোগ্য আয়, এটা এখানে ক্লোজ। অঙ্কে বলছে মোট আয় কর দেয়, কিন্তু আমরা জানি কাজ করতে হবে বিনিয়োগের আরেকটা। তাহলে 2 নম্বর স্টেপ দেখো, বিনিয়োগের এখানে তারা ক খ গ ঘ এইভাবে 6টা লিখছিল 6 পর্যন্ত, তার মধ্যে শুধু পারিবারিক ভরণ পোষণ ওইটা বাদ গেছে, বাকি সবগুলা তো আসবে। তাহলে বিনিয়োগের অঙ্কে লিখছে সঞ্চয়পত্র ক্রয় 1,00,000 টাকা, ঠিক আছে। ডিপোজিট পেনশন স্কিম, সীমা বলো তো এটার নিয়ম কি? জি স্যার। ডিপোজিট পেনশন স্কিম ওইটার নিয়ম কি, কিভাবে লিখবো? নাই? স্যার ওই যে কিছুক্ষণ আগে কত পার্সেন্ট ধরে লিখতে হবে, জি না, ওইটা না, দুইটা তোমরা মিলে দেখো না করে। পড়ালেখা করো না, আমি এটাই বুঝি না। ওইটা ছিল জীবন বীমা। জীবন বীমা যদি হয় তাহলে পলিসি মূল্যের 10%, আর তখন আমি এটাও বলে দিছিলাম, আর তোমাকে তো হালকা বুঝাইও দিলাম, কোনো লাভ নাই। দেখো ডিপোজিট পেনশন স্কিম যদি হয় এটাকে ডিপিএস বলে, তাহলে ডিপিএস এর নিয়ম হচ্ছে তারা বলছে মাসে 500 টাকা, তখন এটাকে যদি আমি 12 দিয়ে গুণ দিই তাহলে কত টাকা আসে? 6,000। আর তারপর এখানে লিখতে হবে বা সর্বোচ্চ সীমা বার্ষিক 1,20,000। বার্ষিক কিভাবে 1,20,000? মাসে 10,000 টাকা করে, বছরে 12 মাসে 1,20,000, ওই দুইটার মধ্যে ছোট টাকা যাবে। আবার বলতেছি বিনিয়োগের মধ্যে দুইটা নিয়ে কাজ হয়, ডিপিএস নিয়ে কাজ হয় আর জীবন বীমা নিয়ে কাজ হয়। তো এই যে ডিপিএস এর কাজ 500 গুণ দিয়ে 12 দিয়ে গুণ দিয়ে 6,000, আর সর্বোচ্চ সীমা হচ্ছে বার্ষিক 1,20,000। এবং 6,000 যাবে না 1,20,000 যাবে? ছোট টাকা কোনটা? 6,000। 6,000। 6,000, 6,000। জীবন বীমা বলো তো মনে আছে কিনা? জীবন বীমা যদি থাকতো তাহলে কি লিখতে হয়? পলিসি মূল্যের 10%। এই দুইটা মনে রাখো। জি। 3 নাম্বার লিখছে সরকারি কল্যাণ তহবিলে দান প্রতি মাসে 50, তাহলে 50কে আমরা গুণ দিয়ে লিখলাম। যৌথ বীমা পলিসি এটা 40 টাকা, গুণ দিয়ে লিখবো। আর পারিবারিক ভরণ পোষণ তো আসবে না, জাকাত ফান্ড 5,000 টাকা, মাস কিছু লিখে নাই তাই এটা সরাসরি যাবে 5,000। এগুলা যোগ করলে 1,12,080 টাকা, এখানে ক্লোজ। এখন হচ্ছে ক খ গ। ক নাম্বার মনে আছে কার বলো? মোট করযোগ্য আয়ের কত পার্সেন্ট? পার্সেন্ট। 3%। 3% করলে দেখো টাকা আসবে 20,315। খ নাম্বার হচ্ছে, খ নাম্বার কি, মোট বিনিয়োগের 15%। তাহলে মোট বিনিয়োগে 1,12,080 টাকায় যে লিখলাম কিছুক্ষণ উপরে,
ওইটার 15% 16,812। গ নাম্বার হচ্ছে নির্দিষ্ট হচ্ছে কত লাখ? 10 লাখ না? 5 মিনিট আগের ঘটনা 5 মিনিট পরে বলতে পারো না, কি অবস্থা? গ নাম্বার হচ্ছে নির্দিষ্ট সীমা সর্বোচ্চ আমরা লিখছিলাম 10 লাখ। এখন আমার একটা টাকা হচ্ছে 20,000, একটা 16,000, একটা 10 লাখ। এই তিনটার মধ্যে লিখতে হবে ছোটটি। তাহলে ছোট টাকা হচ্ছে 16,812। 16,000। এই 16,812 টাকার উপর সরকার আমার কাছ থেকে কর নেবে না। যখন আমি কর দায়ের টাকা নির্ণয় করব, ওইখান থেকে 16,812 টাকা আমি বিয়োগ করে দিব, যে এই টাকা আমি কর মুক্তি পাইছি কিসের জন্য? আমার কাছে যে জমানো টাকা ছিল সেটা আমি বিভিন্ন খাতে বিনিয়োগ করছি, আর বিনিয়োগ করার কারণে সরকার এখানে লাভবান হয়েছে, তাই আমাকে কর মুক্তি করে দিল। এখন 3 নাম্বার স্টেপ হচ্ছে কর দায়। তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অঙ্কটার মোট করযোগ্য আয় যদি 3,50,000-এর কম হয়, তাইলে কিন্তু কর দায় করা যাবে না, মানে অঙ্কটা শুরু করাই যাবে না, শুরু করতে হবেও না। কথাটা ভালো করে বুঝো। যদি করযোগ্য আয় 3,50,000-এর কম হয়, তাইলে কর দায় শুরু করা যাবেই না। বলতো কেন যাবে না? নাই, কিছু বলো। কম হয়েছে। কারণ হচ্ছে প্রথম 3,50,000-এর উপর তো কর দেওয়া যাবেই না, আর অবশিষ্ট টাকা তো নাই, তাইলে কোনো টাকার উপর কর হবে না, তাই অঙ্কটাই করা যাবে না। আর এই যে কর দায়টা আমি এই চ্যাপ্টারে করাইতেছি, কর দায় বা বিনিয়োগ, এটা কিন্তু অন্যান্য উৎসর খাতে অঙ্কে আসতে পারে, গৃহ সম্পত্তির অঙ্কে আসতে পারে, সিকিউরিটির অঙ্কে আসতে পারে, কৃষি খাতের অঙ্কে আসতে পারে। মানে এটা সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে এই দুইটা স্টেপ সেম, বিনিয়োগেরটা আর কর দায়েরটা। মনে করো তুমি প্রথমে ওই সিকিউরিটি খাতের মোট আয় নির্ণয় করছো, তারপর বিনিয়োগ করতে হইব, তারপর কর দায়। সিস্টেম সেম। তো আমার এখানে কর দায়ের আমরা অঙ্কে লিখবো। উত্তরের মধ্যে দেখো, প্রথম 3,50,000 টাকার উপর 0% মানে 0, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% হচ্ছে টাকা 5,000। তাহলে এই যে 3,50,000 আর 1 লাখ আমি লিখে ফেলছি কত টাকা? 4,50,000। আমার মোট টাকা ছিল 6,77,000। খেয়াল রাখতে হবে টাকাটা কি ক্রস করতেছে। তাহলে আমরা জানি 3,50,000, তারপর 1 লাখ, তারপর লিখতে হয় 3 লাখ, কিন্তু আমার কাছে 3 লক্ষ টাকা অবশিষ্ট নাই। অবশিষ্ট বিয়োগ দিলে কত হয়? 6,77,180 বিয়োগ হচ্ছে 3,50,000, আরো বিয়োগ হচ্ছে 1 লাখ। তাহলে আমার কাছে অবশিষ্ট আছে 2,27,000। 3 লাখ লেখা যাবে না 2,27,000 লিখতে হবে? 2,27,000। তাহলে 2,27,000 টাকার উপর কত পার্সেন্ট হয়? 0.5, তারপর কত? 10। হ্যাঁ, 10%। 10% ধরলে এখানে টাকা আসবে 22,718, আর দুইটা যোগ করলে হয় 27,718। এটার নাম হচ্ছে মোট কর দায়। এখন মোট কর দায় থেকে আমি যে বিনিয়োগ করছিলাম তার জন্য আমি কর রেয়াত পাবো কত টাকা? 16,812। বিয়োগ করতে হবে বিনিয়োগের কর রেয়াত বা শুধু কর রেয়াত। 16,812 টাকা বাদ। বাদ দিলে দেখো শুধু টাকা দিতে হবে কত টাকা? 10,906। এটার দ্বারা সরকার এটাই বুঝাইতে চায় যে আপনার পকেটে যে টাকা থাকে সেটা আপনি বিনিয়োগ করেন, বিনিয়োগ করলে আপনার লস না, আপনার কি হবে? লাভ হবে, সাথে আমারও লাভ হবে। আর এই জন্যই বাংলাদেশে হচ্ছে যার টাকা আছে সে আরো টাকা বানাইতে পারবে, যার টাকা নাই সে টাকা বানাইতে পারবে না, তার আরো ঋণ হবে। কারণ বড় বড় যে স্থাপনা গুলা আছে বা ওই যেমন পদ্মা সেতু সহ আরো অনেক কিছু, এগুলা বানানোর সময় টাকা কিন্তু আমাদের নিজের আছে, নিজের টাকা দিয়ে কখনো বানাবে না। কারণ কি, অন্যান্য দেশ বুঝবে যে এই দেশের একটু ধনী, এই দেশের টাকা আছে, আক্রমণ করে নাও, এইভাবে অনেক কিছু কারণ আছে। তখন কি করে, নিজের টাকা নেই হিসাবে বিশ্ব ব্যাংক বা অন্য কোনো যে দেশগুলা ঋণ দেয় এক দেশ আরেক দেশকে, তখন ওই দেশগুলোর কাছে আবেদন করে যে আমাদের ব্রিজ বানাইতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে, ওইখানে ঋণ দেন, আপনাদের পরে সুদসহ টাকাগুলো দিয়ে দিব। আর সুদসহ যে টাকাগুলো দিয়ে দিব, তখন কি করা হয়, জনগণের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আছে দুইটা। যেমন এই টাকা যেটা, এটা প্রত্যক্ষ কর, এটা আমাকে বলে নিতে হবে, আমি না দিলে নিতে পারবে না। আর পরোক্ষ কর যেটা দ্রব্য মূল্যের উপর সরাসরি চাপাই দেয়, তখন বাজারে দেখো জিনিসের দামগুলা বেড়ে যায়। ঠিক আছে? এগুলা অনেকগুলা বিষয় বুঝতে হয়, মনে রাখতে হয়, শুধু পড়ালেখা করলেই হবে না তো, সবকিছু বুঝতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যার কাছে টাকা আছে, মনে করো কারো যদি 1 কোটি টাকা থাকে, এই যে বর্তমান বাজেট যেটা দিছে এই যে কিছুদিন আগে জুলাইয়ে, এই বাজেট অনুযায়ী তার 1 কোটি টাকা আগামী বছর আসার আগ পর্যন্ত 1 কোটি টাকা 2 কোটি টাকা হওয়ার কোনো ব্যাপার না, যদি সে সেইটা বিনিয়োগ করে দেয়, সে লাভবান হয়ে যাবে। আর যার টাকা নাই সে তো কিছু কিনে খেতেই পারবে না, সে না খেয়ে মরো।
তাহলে আমাদের দুইটা অঙ্ক এখানে দেয়া হলো, তোমাদের আরো 2-3টা অঙ্কের আমি প্রশ্ন ছবি সহ দিয়ে দিব, ওইগুলা তোমাদের বোর্ডে আসছে বা বোর্ডে আসে ওইভাবে দিয়ে দিব না এখন। দিয়ে দিলে সমস্যা হচ্ছে কি, আমি বলি 3টা অঙ্ক ছবি দিয়ে দিব আমি, তোমাদের বইয়ে সালে যেরকম আসে বা এই সেম প্রশ্নই, ওইগুলা তোমাদের ব্যতিক্রম দেখে দেখে সমাধান করা তো যাবে না। তাহলে কি করবো, বই থেকে উত্তর দিব। জি স্যার, একটু তাহলে দেখে যেন বুঝতে পারি। বই থেকে উত্তর দিয়ে দিব না। এখন কাজ হচ্ছে বাকি। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার ভিডিও গুলো কি ডাউনলোড করে নামানো যায় না? ডাউনলোড হয় না? না, ওই তাহলে আমার জন্য সুবিধা হইতো, যে অনেক সময় এমবি থাকে না, ওয়াইফাই থেকে নামিয়ে নিয়ে আসতাম, পরবর্তীতে ঘরে বসে দেখতাম আর করতাম, এটা একটু ওগুলা প্রায় সুবিধা। ওখানে প্রাইভেট করা আছে। প্রাইভেট করা কেন, কারণ সার্চ মারলে সবাই পাবে না, শুধু যারা ক্লাস করে তাদেরকে পাবে। তাহলে তোমাদের আরেকদিন নাদিম বলছিল তো, তখন সবগুলা দিয়ে দিছিলাম, মানে যখন তোমাদের যে চ্যাপ্টার লাগে বা যেগুলো লাগে আমাকে বলে দিও, আমি গ্রুপে সব দিয়ে দিব না। দিয়ে দিলে সাথে সাথে সেভ করে ডাউনলোড করে রেখে দিতে পারো, আবার যে সময় লাগবে বললে দিয়ে দিব। ডাউনলোড করলে আমাদের জন্য ভালো হয়, ব্যালেন্স শিটটা তাহলে দিয়ে না, আমি পরে জন্য নিয়ে সমস্যা সুবিধা। না, ডাউনলোড করতেই পারো, কোনো অসুবিধা না। ওখানে প্রাইভেট করে রাখা হয়েছে শুধু সবাই যাতে না পায় তাই আর কি। এর জন্য তোমরা বুঝলে গিয়ে তোমরাও পাবে না ইউটিউবে, ওইটা এনে দিতে হইব। যাই হোক, এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার বাকি আছে একটা, পার্টনারশিপ। ওইটা অনেক বড় চ্যাপ্টার, অনেক হার্ড, কষ্ট আছে, চ্যাপ্টারটা লং। একটা অঙ্ক ধরে করাই দেই, তারপর আজকে একটা অঙ্ক শুধু নিয়ম ধরাই দেই, কালকে আমরা অন্য কিছু দেখবো না, কঠিন টাইপের কিছু। একটা পেজ ছবি দিছিলাম 7টা জাবেদা লেখার জন্য, লিখছো? জি স্যার। শাহিদা লিখে নাই? না সীমা লিখে নাই? পারলে সীমা লিখে নাই? হ্যাঁ, কি বলে? লিখছি লিখছি। লিখো নাই তো? তোমরা যে কেন বেশি বেশি পড়ালেখা করো না তোমরা নিজেরাই জানো। জাবেদা গুলো বের করো, জাবেদা গুলো বুঝাই দিই, 7টা জাবেদা, ওগুলো বুঝার উপর নির্ভর করে, কঠিন না, সহজই আছে। সেই যে মানে শেষের গুলা, প্রথমটা তো বুঝছি, যে নিউ পার্টনার্স ক্যাপিটাল, তারপরে সবগুলাই সহজ আছে, প্রিমিয়াম ফর বুঝাই দিলেই বুঝতে গুড। পারবা। বের করছো? জি স্যার। জি স্যার। জাবেদা গুলো সহজ, শুধু খেয়াল করো। প্রথমে হচ্ছে এখানে ঘটনা আমি বলে দিই শুধু তোমাদের, এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার আছে আর বই তো সবার কাছে আছে। বই থেকে এই পার্টনারশিপ অধ্যায় যেটা আছে তোমাদের এখানে চ্যাপ্টার 6, এটা অনার্স ডিগ্রি মাস্টার্স যারা আছে সবার সেম। তাহলে তোমাদের কাজ যেটা, পার্টনারশিপ অধ্যায়টা রিডিং পড়ে নিতে হবে। তোমরা ভালো করে জানো একটা অধ্যায় রিডিং ভালো করে পড়ে নিলে অনেক কিছু বিষয় বোঝা যায়, আর বুঝতে গেলে পাঠটা পড়া খুবই জরুরি। কিছু আধা ঘন্টা সময় দিয়ে হলেও পাঠটা পড়ে নিলে পার্টনারশিপের যে শুরু হয়, চুক্তি হয়, তাদের মধ্যে যে অনুপাতের একটা বিষয় আছে, ওইগুলো পড়তে হবে। আর আমি 3-4টা পেজ ছবি তুলে দিব, ওইগুলো হচ্ছে অনুপাত বের করা, অনুপাত গুলো বুঝো তো, অনুপাত বের করাটা শিখতেই হবে। এখানে লসাগু নিয়ে কিছু কাজ আছে, ভগ্নাংশ অনুপাত বা রেশিও এগুলো। এখন জাবেদা দেখো 1 নম্বর মূলধন আনয়নের ক্ষেত্রে, তাহলে পার্টনারশিপ মানে হচ্ছে 2-3 জন মিলে একসাথে যখন ব্যবসা শুরু করে। আর আমরা এখানে 2 ধরনের অঙ্ক করব, একটা হচ্ছে ব্যবসা আগে থেকে আছে, তাদের ব্যবসায় আরেকজনকে নিয়ে আসছে, এটা হচ্ছে এডমিশন। আর আরেকটা হচ্ছে ব্যবসা চলতেছে, সেখান থেকে আরেকজন চলে যাইতেছে। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এডমিশন আর একটা হচ্ছে কি রিটায়ারমেন্ট, মানে নতুন অংশীদার নিয়ে আসা আর অংশীদার ব্যবসাতে কি হয় চলে যাওয়া। এখন বিষয় হচ্ছে দেখো, আমার ব্যবসা যখন চলতেছে, সেটা যদি ব্যবসার অবস্থা খারাপ হয়, তাহলে আমি যদি আরেকজনকে নিয়ে আসতে চাই, সে কি সহজে আসবে ব্যবসাতে?
না আসবে না, তখন তাকে কিন্তু আমার প্রয়োজন, সে না আসলে কিন্তু হচ্ছে না, তখন সে জানে ব্যবসার মধ্যে কি হবে, ক্ষতি হইতে পারে, তখন তাকে আমার এইভাবে বুঝাইতে হবে যে তুমি আসো, যদি দেখা যায় 1 বছর সে লস হয়, তাহলে তোমার মূলধনের টাকা এবং লস হইলেও তোমাকে আমি এত টাকা লাভ দিয়ে দিব, মানে আমাদের লস হোক যাই হোক তুমি লস নিতে হবে না, তুমি লাভের টাকাই মানে যদি লস হয় আর কি। আর লস যদি না হয় তাহলে তো কোনো সমস্যা নাই, এটাকে বলে নিশ্চয়তা। বুঝতে পারছি? মানে জোর করে নিয়ে আসা। আর এটার বিপরীত সাইড কি, সেটা হচ্ছে ব্যবসা খুব ভালো চলতেছে, তখন একজন এমনি এমনি এসে আমাকে বলতেছে যে আমাকেও আপনাদের ব্যবসার মধ্যে নেন, মানে তাই সে অংশীদার হতে চায়। তখন আমরা একটু ভাবসাব দেখাবো আর কি, যে বলবো আমাদের তো ব্যবসা খুব ভালো চলতেছে, আপনি আসতে হলে এত টাকা মূলধন দিতে হবে, এই যে সম্পত্তিগুলো আছে এগুলো মালিক হইতে গেলে আরো কিছু টাকা দিতে হবে, তারপর আমাদের ব্যবসায় সুনাম খুব ভালো, আপনি কিছু সুনাম বাবদ টাকা দিতে হবে। তাহলে আমি যে কথাটা বললাম, দুই দুই দিকেই কথা বলছি, একটা হচ্ছে ব্যবসার খারাপ দিক আর একটা হচ্ছে কি ভালো দিক। বুঝতে পারছি তো বিষয়গুলা? জি স্যার। এখন 1 নম্বর যাবে, তার কারণ হচ্ছে মূলধন আনয়নের জন্য। নতুন যে অংশীদার আসবে সে যদি ব্যবসায় মূলধন নিয়ে আসে তাহলে ব্যবসার টাকা বৃদ্ধি পাবে, জাবেদা হবে ক্যাশ ডেবিট। আমরা অন্য সময় এটা জানাল বাবু, অন্য সময় আমরা এটা লিখতাম ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, এখন আমরা লিখবো ক্যাশ ডেবিট আর নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। 2 নম্বর হচ্ছে সুনাম আনয়ন, এই যে বললাম ব্যবসা যদি খুব ভালো চলে তাহলে সে তো সুনামের টাকাও দিবে, তখন হবে ক্যাশ ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইল বাবদ যেহেতু টাকা দিছে। 3 নম্বর হচ্ছে সুনামের টাকা পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন, সে যে সুনাম বাবদ কিছু টাকা দিল সেইটা পুরাতনরা কি করবে, নিয়ে যাবে না তাদের মধ্যে রাখবে? নিয়ে যাবে স্যার। তাহলে নিয়ে যাওয়ার আগে কিন্তু তারা তাদের মধ্যে এটা ভাগ করবে, তাহলে 3 নম্বর জাবেদা হচ্ছে এটা তাদের মধ্যে ভাগ করে নেওয়া। আর 4 নম্বর হচ্ছে যদি প্রশ্নে উল্লেখ থাকে তারা ওই টাকাটা তুলে নিয়ে গেছে, তাহলে তুলে নিয়ে গেলে জাবেদা হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তখন ব্যবসায়ের নগদ টাকা কমে যাবে। 5 নম্বর পুরাতন অংশীদারদের যে কোনো মুনাফা বা সঞ্চিতির টাকা বন্টন করেন, মানে এতদিন যারা ব্যবসার মধ্যে ছিল তাদের যদি ব্যবসায় কিছু মুনাফার টাকা জমানো থাকে বা সঞ্চিতি জমানো থাকে, এগুলো তো তাদের মধ্যেই ছিল, এবং নতুন একজন যদি চলে আসে আর ওই টাকা যদি থেকে যায় তাহলে আরো 1 বছর পর কিন্তু সেও ওইটার দাবি করবে, তাই তারা কি করবে, নতুনটা আসার সাথে সাথে ওই টাকাগুলো তারা তুলে নিয়ে যাবে। এটার কথা হালকা বলছিলাম যে এই পার্টের কঠিন বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো আমরা পড়তেছি, এই কথাগুলো প্রশ্নে বলা থাকবে না যে এইগুলোর জাবেদা দাও, আমাদের পরে বুঝতে হবে অঙ্কের মধ্যে ঘটনা কি কি ঘটছে। তাহলে এই যে মুনাফার টাকা তুলে নিয়ে যাবে কোথাও বলা থাকবে না, যদি আমরা মুনাফা দেখতে পাই ওইটা আমরা অটোমেটিক ওটা কি করব, তারা তুলে নিয়ে গেছে এইটা বলতে হবে। তাহলে জেনারেল রিজার্ভ অথবা প্রফিট ডেবিট আর অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। 6 নম্বর হচ্ছে সম্পত্তি আর 7 নম্বর হচ্ছে দায়। ব্যবসায় 6 নম্বরের এক দেখো, যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে অ্যাসেট হবে ডেবিট আর রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। এখন সম্পত্তি কিন্তু হ্রাসও পাইতে পারে, যদি সম্পত্তির মূল্য কমে স্যার যায়। এই যে হ্যাঁ বলো। রিভ্যালুয়েশন এটার মানে কি? রিভ্যালুয়েশন মানে মানে বাংলা অর্থটা কি দাঁড়ায়? পুনর্মূল্যায়ন, পুনরায় মূল্যায়ন করা, কোনো জিনিস নতুন করে আবার মূল্য নির্ধারণ করা হয়েছে। তাহলে অ্যাসেট ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে রিভ্যালুয়েশন হবে ডেবিট আর অ্যাসেট হবে ক্রেডিট। 7 নম্বর জাবেদা ছিল যদি দায়ের ক্ষেত্রে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট লাইবিলিটিস ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় লাইবিলিটিস ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। এই যে 7টা জাবেদা পড়লাম, 7টা কারণ এবং জাবেদা মনে রাখতে হবে, আর অঙ্কের সময় আমাদের বুঝে বুঝে লিখতে হবে অঙ্কের মধ্যে কি কি ঘটনা আছে। ঠিক আছে? যাই বুঝতে পারো যতটুকু, সমস্যা না, আমরা একটা অঙ্কে যাই। পেজ নাম্বার হচ্ছে 6.79, প্রবলেম C6, 6.79 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা বের করো। জি স্যার, বের করছি। প্রশ্নের মধ্যে দেখো লেখা আছে তমা এন্ড নূপুর আর টু পার্টনার্স শেয়ারিং বলছে প্রফিট এন্ড লস, দা রেশিও 2:1, মানে দুইজন যে অংশীদার আছে তাদের ব্যবসা তারা 2.1 অনুপাতে লাভ ক্ষতি সবগুলো বন্টন করে নেয়, একজনের 2 অংশ আর একজনের 1 অংশ, তাহলে মোট কত অংশ বলো তো? 3 অংশ না? 31 ডিসেম্বর 2022 দেয়ার জি আছে। স্যার, 3 অংশ। 31 ডিসেম্বর 2022 ব্যালেন্স শিট, এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, এখন আমাদের
এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় অঙ্ক হচ্ছে তিনটা ভাগ করা। একটা হচ্ছে জার্নাল দিতে হবে, কিছু খতিয়ান করতে হবে। খতিয়ান করার সময় দুইটা খতিয়ান হচ্ছে নির্দিষ্ট, মানে দুইটা করা লাগবে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 1 নম্বর হচ্ছে জার্নাল, 2 নম্বর হচ্ছে লেজার, আর 3 নম্বর হচ্ছে এই যে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, এটাকে বলে ওল্ড ব্যালেন্স শিট, মানে আগের। আর আরেকজন যখন আসবে বা আরেকজন যখন ব্যবসা থেকে চলে যাবে, তখন আমাদের নিউ আর একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে এখানে অঙ্ক হচ্ছে আমার 3টা। এখন ব্যালেন্স শিটের ভিতর কি কি আছে একটু খেয়াল করো। অ্যাসেট পাশে আছে ক্যাশ 12,500 টাকা, ইনভেন্টরিজ মানে মজুত পণ্য 80,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল আছে 40,000, প্রভিশন মানে এখানে সঞ্চিতি আছে 2,500, মানে 2,500 টাকা পাওয়া যাবে না, তাহলে পাওয়া যাবে 37,500। ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা আছে 60,000, আর ফার্নিচার আছে 50,000 টাকা দামের, মোট হচ্ছে 2,40,000। লাইবিলিটিস এর পাশে দেখো অ্যাকাউন্টস পেয়েবল 50,000, জেনারেল রিজার্ভ 60,000। এই জেনারেল রিজার্ভ কি একটা সঞ্চিতি না? জেনারেল রিজার্ভ নাম হচ্ছে সাধারণ সঞ্চিতি। এখন নতুন অংশীদাররা আসলে পুরাতনরা জি কি করবে, এটা রাখবে না এটা তুলে নিয়ে যাবে? নিয়ে যাবে স্যার। এটা তুলে নিয়ে যাবে, কারণ হচ্ছে এটা যদি রেখে দেয় তাহলে আরো 1 বছর পর এই 60,000 টাকার মধ্যে নতুন যে আসছে সেও দাবি করবে, কিন্তু এটা তো তার কোনো অধিকার নাই, তাই তারা কি করবে, সে আসার সাথে সাথে এটা তারা নিয়ে যাবে। ক্যাপিটাল হচ্ছে তখন তো ছিল দুইজন, একজন তোমার একজন হচ্ছে নকুর, তাহলে একজনের 80,000 একজনের 50,000, মোট হচ্ছে 1,30,000। এই ছিল আমাদের পুরাতন ব্যালেন্স শিট। নতুন একটা ব্যালেন্স শিট আমাদের সেম ভাবে বানাতে হবে, শুধু যা যা পরিবর্তন হয় সেইটা দিয়ে। নিচে লিখছে দেখো 1/1/2023 রুবি ইজ এডমিটেড এজ নিউ পার্টনার, তার মানে এই অঙ্কটা হচ্ছে এডমিশনের। আর আরো একটা অঙ্ক হচ্ছে রিটায়ারমেন্ট আমরা 2 ক্লাস পরে করব। এডমিশন করছে একজন, নাম কি, রুবি। এখন তারা হয়ে গেছে কয়জন, 3 জন। এখানে 3টা শর্ত দেওয়া আছে। 1 নাম্বার, রুবি ব্রিং বলছে 40,000 টাকা ক্যাপিটাল। রুবি ব্যবসায়ের মধ্যে 40,000 টাকা মূলধন বাবদ নিয়ে আসছে। মূলধন বাবদ কত টাকা নিয়ে আসছে? 40,000। এটার জন্য কি কোনো জাবেদা দিতে হবে? স্যার দিতে হবে, ক্যাপিটাল বাড়লো না। হ্যাঁ, তাহলে এই দেখো আমরা এখান থেকে কাজ শুরু করে দিয়ে যাই। এখানে 1 নাম্বার দিলাম আমরা ক্যাশ বেবি, আর আমরা শিখছিলাম নিউ পার্টনার্স ক্যাপিটাল, এখানে লিখবো আমরা রুবি ক্যাপিটাল ক্রেডিট। কত টাকা নিয়ে আসছে? 40,000। একটা দিয়ে দিলাম। যখন আমরা গণনা বুঝবো জাবেদা লিখে দিব। শুধু এখন বুঝি নাই, কিছু বলতেছো? শুধু সমান, শুধু এটাই জাবেদা হবে। বুঝি নাই, আবার বলো। স্যার ওই যে নিচে যে সমন্বয়ের যে লেখাগুলো আছে ওগুলা শুধু জাবেদা হবে। সমন্বয় এবং উপরে যা আছে সবকিছু মিলে, ওই যে উপরে থেকে একটা আমরা চিনে আসলাম জেনারেল রিজার্ভ, ওইটারও হবে সম্পূর্ণ অঙ্ক মিলিয়ে। দেখো আমরা বুঝতেছি, এটা হচ্ছে রুবি 40,000, এটা বুঝছো তো? এটা জি নিয়ে সমস্যা, স্যার। জি হ্যাঁ এটা নিয়ে যে সমস্যা না থাকে। না, এইটার পাশে দেখো লিখছে টাকা 30,000 এস গুডউইল ফর 1/4, মানে কি গুডউইলের 30,000 টাকা, 30,000 টাকা নিয়ে আসছে, আর সে ব্যবসার মালিক হয়েছে 4/1 অংশ। তাহলে ব্যবসাটা মোট হচ্ছে 4 অংশ, সে যদি 1 অংশ মালিক হয়, বাকিরা মালিক হচ্ছে 4/এর কত অংশ, 3 অংশ। তারা যে 3 অংশ মালিক এটা আমরা আগে থেকেই জানি, এই যে তারা 3 অংশ মালিক। বুঝতে পারছি ঘটনা? বলছে জি ওয়ান স্যার। ফোর্থ মানে 4/1 অংশ, 4/1 অংশ মালিক হইছে কে, রুবি। তাহলে 4/3 অংশের মালিক কে, পুরান যারা আছে। আমরা তো আগে থেকেই জানি 2 অংশ আর 1 অংশ মিলে তারা এমনিতেই মালিক আছে কত অংশের, 3 অংশের। এবং সে যে এখানে গুডউইল বাবদ 30,000 টাকা আনলো, এখানে আরেকটা ঝামেলা হবে, সেটা হচ্ছে কি ক্যাশ বেবি টাকা 30,000, আর প্রিমিয়াম, প্রিমিয়াম ফর কি, গুডউইল ক্রেডিট। এই যে 30,000 টাকা দিল, এটা কি থাকবে না পুরাতনরা বন্টন করবে? থাকবে স্যার। না, থাকবে তো, পুরাতনরা আগে তাদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, আর পুরাতন যারা আছে তার নাম হচ্ছে তোমা ক্যাপিটাল, আরেকটা হচ্ছে নুপুর।
তোমার ক্যাপিটাল আর হচ্ছে নুপুর ক্যাপিটাল, এই দুইটা হচ্ছে ক্রেডিট। এই জাবেদাটা হচ্ছে এই যে 30,000 টাকা দিছে, 30,000 টাকা তারা দুইজন তাদের মধ্যে বন্টন করবে প্রথমে। আর যদি কোথাও বলা থাকে সেটা তারা তুলে নিছে, তাহলে তুলে নেওয়াটা দেওয়া যাবে। আর যদি বলে নাই তুলে নিছে, তাহলে সেটা আমরা দিব না। মূলধন আনছে জাবেদা দিলাম, গুডউইল আনছে এটারও জাবেদা দিলাম। এই যে গুডউইল 30,000 টাকা আনছে, এটা তারা কি করবে, তাদের মধ্যে ভাগ করবে। কিভাবে? 30,000 টাকা সে পাবে, এই যে তারা 3 অংশের মালিক, তাহলে 3 ভাগে সে পাবে 2 ভাগ, এই হচ্ছে 2 ভাগ। আর সে পাবে 30,000 টাকার 3 ভাগের কত, 1 ভাগ। এখানে মোট 30, 20, 10। প্রশ্ন থাকলে বলো। তাহলে 1 নম্বর লাইনে বিষয় ছিল দুইটা, কিন্তু আমরা জাবেদা লিখলাম নাম্বার জাবেদা একটু বুঝিয়ে একবার। 2 নম্বরে দেখো লিখছে দা জি ওল্ড স্যার। পার্টনার্স টেক, একজনের কথা আসতেছে না, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। সীমা কিছু বলতেছো? জি স্যার, 3 নাম্বার জাবেদাটা একটু মানে বুঝিয়ে দিতেন। 3 নম্বর জাবেদা হচ্ছে গুডউইলের টাকা যে তাদের দিবে, এটা তাদের মধ্যে ভাগ করবে। গুডউইল বাবদ কত টাকা দিছে, 30,000। এই 30,000 কেন দিছে? তাদের ব্যবসা আগে থেকে চলতেছে, ব্যবসায় লাভ হচ্ছে। তো নতুন যে আসতেছে সে বলছে তাদেরকে তারা নিবে না, তারা বলছে আমার ব্যবসা তো খুব ভালোই চলতেছে, তুমি যদি আসতে চাও তাহলে সুনাম বাবদ কিছু টাকা দিতে হবে। আর সুনাম বাবদ যে টাকা নিছে, এটা তারা ব্যবসার তাদের তাদের দুইজনকে দিছে। এখন এটার মালিক কি 3জন নাকি 2জন? 2 জন। এই দুইজনের মধ্যে তারা ভাগ করে এটা রাখবে যে এই 30,000 টাকার মধ্যে তোমা বলবে আমি পাবো 20,000, আর নুপুর বলবে আমি পাবো 10,000। এটা অটোমেটিক দিতে হবে, মানে এই দুইটা হচ্ছে ফিক্সড। যদি গুডউইল নিয়ে আসে, গুডউইলের সাথে এই জাবেদাটা হবে। গুডউইল নিয়ে আসলেই গুডউইলের সাথে এই জাবেদা হবে। এখন এটার সাথে আরো একটা সম্পর্কিত আছে যে এই টাকাটা তারা কি তুলে নিয়ে যাবে। যদি তুলে নেওয়ার কথা প্রশ্নে থাকে তাইলে আমরা তুলে নেওয়াটা দিব, আর যদি প্রশ্নে না থাকে তাইলে ওইটা আমরা দিব না। আগে তোমাদের কি করতে হবে, জাবেদার সাথে যে আমি বাংলায় কারণটা লিখে দিছি, কারণটা বুঝতে হবে। আর প্রশ্নে এসে প্রশ্নটা বুঝে তারপর লিখতে হবে। ঠিক আছে? 2 নম্বরে লিখছে দেখো দা ওল্ড পার্টনার্স টেক, বলছে হাফ অফ দা গুডউইল। এই যে এখানে উল্লেখ আছে পুরাতন অংশীদাররা গুডউইলের অর্ধেক টাকা তুলে নিছে। এটা কি বুঝতে পারছি? সম্পূর্ণ তুলে নিছে না অর্ধেক তুলে নিছে? জি অর্ধেক। অর্ধেক। তাহলে এখন আমরা 4 নম্বরে দিব গুডউইল তুলে নেওয়ার জাবেদা। তুলে নিলে কি হবে, তাদের মূলধন কমে যাবে। তখন আমরা লিখবো তোমা ক্যাপিটাল ডেবিট, আর নুপুর ক্যাপিটাল ডেবিট। তারপর লিখবো ব্যবসার টাকা কমবে। তাহলে ব্যবসার টাকা যদি কমে যায়, এখন হাফ বলছে, হাফ মানে কত, অর্ধেক। তাহলে 30,000 অর্ধেক কত, 15,000। 15,000। 15,000-এর সে পাবে 3 ভাগের কত অংশ, 2। আর দুই সে অংশ। পাবে 15,000-এর 3 ভাগের 1 অংশ। তাহলে এখানে সে নিবে 10,000 আর এ নিবে 5,000। তার মানে তারা কি করছে, 30,000 টাকার মধ্যে 15,000 টাকা তারা তুলে নিয়ে গেছে। এই তুলে নেওয়াটা উল্লেখ থাকলে আমরা এই জাবেদা লিখবো, আর না থাকলে কিন্তু এটা লিখবো না। আর এই দুইটার ক্ষেত্রে আবার বলতেছি, যদি গুডউইল ব্যবসায় নিয়ে আসে তাহলে এটার সাথে এই জাবেদাটা অটোমেটিক দিয়ে দিতে হবে। এটা কি, তাদের পুরাতনদের মধ্যে বন্টন করে দেয়া, তুলে নেয়া না। ক্লিয়ার? জি 3 স্যার, নম্বর, এখন বুঝেছি। হ্যাঁ 3 নম্বরে দেখো ভ্যালু অফ, বলছে ইনভেন্টরিজ ফল ডাউন, মানে কমে গেছে। ইনভেন্টরির ভ্যালু কমে গেছে কত, 15%। তাহলে সম্পত্তি কমছে নাকি বাড়ছে? কমছে স্যার। কমছে। এখানে লিখতে হবে আমার রিভ্যালুয়েশন ডেবিট ইনভেন্টরিজ ক্রেডিট। তাহলে 15% হচ্ছে ইনভেন্টরিজ এর টাকা ছিল 80,000, 80,000-এর 15% হচ্ছে 12,000। তারপর দেখো এখানে আবার আছে প্রভিশন ফর ডাউটফুল, এটা বাংলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা দায়। তাহলে প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্ট বলছে মেড 10%। আমাদের এখানে যেটা বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% ধার্য করো অ্যাকাউন্ট রিসিভেবল এর উপর। তার মানে কি, দেনাদারের 10% টাকা আদায়যোগ্য নয়। তাহলে আমার অঙ্কের দেনাদার কত টাকা ছিল, ব্যালেন্স শিটে দেখো তো, 40,000 পাইছো?
জি স্যার। 40,000-এর 10% করলে কত আসে? 4,000 না? জি স্যার। 4,000-এর মধ্যে 2500 টাকা দেখো আগের থেকেই লিখে আছে, মানে আগের থেকেই দেনাদারের ওনাদেরই আছে কত? 2500। তাহলে আবার মোট যদি 4,000 হয়, নতুন করে লিখতে হবে কত টাকা? 2000 1500। 2500 15 নতুন করে 1500 লেখা লাগবে। প্রভিশন লিখলাম আমরা 1500। এখন এখানে বিষয় হচ্ছে আমরা যে 6 আর 7 জাবেদা শিখছিলাম, আমরা শিখছিলাম দায় বাড়তে পারে কমতে পারে, সম্পত্তি বাড়তে পারে কমতে পারে। তাহলে আমরা লিখলাম রিভ্যালুয়েশন ডেবিট আর ইনভেন্টরিজ ক্রেডিট। এটা দিছি কিসের জন্য? সম্পত্তি কমে গেছে। এখন আমাদের এখানে দায় বৃদ্ধি পাইছে না কমছে? বৃদ্ধি পাইছে না? জি স্যার। দায় বৃদ্ধি পেলে জাবেদা কি হওয়ার কথা? রিভ্যালুয়েশন হওয়ার কথা ডেবিট, আর দা লাইবিলিটিস হওয়ার কথা ক্রেডিট। তাই আমরা রিভ্যালুয়েশন তো আমার ডেবিট পাশে আছেই, তাই আমরা কি করতে পারি? এটার সাথে ঢুকাই দিতে পারি। আর যদি মনে করো ঝামেলা হবে, এটা আমি কেটে আলাদা লিখতে পারি। আলাদা লিখবো না এটার ভিতর দিয়ে দিব? কি করবো? জি দেন আলাদা স্যার। হ্যাঁ, লেখেন আলাদা লেখেন স্যার, আলাদা সাহিত্য এই তো এটা 12,000, এটা সম্পদ। তারপর 6 নম্বর হচ্ছে দায়ের জন্য রিভ্যালুয়েশন ডেবিট, আর লাইবিলিটিস মানে হচ্ছে কি? প্রভিশন ক্রেডিট। কত টাকা? 1500। কিভাবে? মোট টাকা হচ্ছে 4,000, তার মধ্যে 2500 টাকা আগে থেকে দেখানো আছে, তাই দেখানোর বাকি আছে কত? 1500। এবার এই যে এখানে সম্পত্তি কমে গেছে মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সম্পত্তি কমে গেলে কি হয়? লাভ না ক্ষতি হয়? ক্ষতি হয়। আর দায় বাড়ছে না কমছে? বাড়ছে না? জি স্যার। দায় বাড়লেও কি হয়? লাভ না ক্ষতি? ক্ষতি। এতক্ষণ লাগেনি? তাহলে দুইটা মিলে আমার ক্ষতি হয়েছে 12,000 আর 1500, মোট ক্ষতি হয়েছে কত? 13,500। এই যে ক্ষতিটা হয়েছে, এটা কি নতুনটা কি এটার মধ্যে দায়ভুক্ত আছে নাকি পুরাতনদের মধ্যে? এই ক্ষতিটা কি পুরাতনদের মধ্যে ভাগ হবে নাকি এখানে নতুনও আসবে? আর এখানে তো নতুন আসবে। কেন নতুন আসবে? নতুনজন তো মাত্র ব্যবসায় আসলো, আর নতুনজন ব্যবসায় যে আসছে সে আসার ওই দিনই আমাদের ব্যবসায় সবগুলা হিসাব হইতেছে। নতুন সে আসবে। কি সে কি ব্যবসায় পরিচালনা ও, করছে এখনো? না স্যার। তাহলে এখানে নতুন না, এই 13,500 হচ্ছে পুরাতনরা তাদের মধ্যে বন্টন করে নিবে। ক্লাসটা আবার কেটে যাবে, জি আবার ঢুকতে হবে, তাড়াতাড়ি ঢুকো, লেট করো না। তাহলে এই যে 13,500 টাকা, এটা হচ্ছে যখন নতুন অংশীদারকে আমরা নিছি তখন আমাদের ব্যবসায় সবকিছু আমরা হিসাব করতেছি, হিসাব করতে গিয়ে দেখলাম আমাদের এখানে ক্ষতি হয়েছে 13,500। এই ক্ষতিটা পুরাতন যারা আছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। আর নতুন যে আসছে সে তো আগামী 1 বছর পর তার হিসাব হবে, তখন তিনজন মিলে হিসাব হবে। ঠিক আছে? এখন আমাদের এখানে আরো দুইটা জাবেদা আছে। একটা হচ্ছে এই যে 13,500 ক্ষতি হয়েছে, এটা পুরাতনদের মধ্যে ভাগ হবে। আর উপরে যে আমরা জেনারেল রিজার্ভ দেখে আসছিলাম, ওইটারও আরেকটা জাবেদা লিখতে হবে। ক্ষতির জন্য আমরা জাবেদা দিতে পারি কত নম্বর? 7 নম্বর।